আবারও স্বাগত ২১শে বিজনেসে। দর্শক, এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFB'র সাবেক প্রেসিডেন্ট হুমায়ুন রশিদ। দর্শক, ২১শে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। দর্শক, জানিয়ে রাখছি, অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজার নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে। আমরা অতিথির সাথে যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম হুমায়ুন রশিদ ভাই। জি হুমায়ুন রশিদ ভাই, প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, ব্যবসা বাণিজ্যের সার্বিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে কিনা। আমরা কিছু লক্ষণ কিন্তু দেখতে পাচ্ছি, যেমন এক্সপোর্ট বেড়েছে, জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রবৃদ্ধি হয়েছে 10.53%, রেমিটেন্স বেড়েছে উল্লেখযোগ্যভাবে। আজকে দেখলাম যে ইম্পোর্টও বেড়েছে, সেটেলমেন্টও বেড়েছে। তো আসলে অর্থনীতি কি ভালো দিকে যাচ্ছে বলা যায়? মোটা দাগে বলা যায় যে ভালোর দিকে যাচ্ছে, তবে অনেকগুলো প্রশ্ন থেকে যায়। আপনার এখন সামনে কিন্তু ঈদের আগে কিন্তু রপ্তানি বাড়াতে হয়, কারণ ঈদের সময় রপ্তানির সময় ঈদের পরপর বেশ লম্বা ছুটি থাকে এক। আপনি দ্বিতীয়ত কিন্তু রেমিটেন্স বাড়ে এই সময়, কারণ প্রত্যেকটা পরিবারেই প্রবাসী যারা থাকেন তারা কিন্তু এই রেমিটেন্সটা পাঠান, ফলে রেমিটেন্সটা বাড়ে। আপনার এই ঈদ উপলক্ষে কিংবা রমজান উপলক্ষে প্রচুর আমদানি হয় খাদ্যদ্রব্যের, এর জন্য সেটেলমেন্টও হয়। এটা একটার সাথে একটা ইন্টার রিলেটেড। ফলে আপনার এই আমদানি এবং রপ্তানিকে যদি আপনি ধরেন, এই অবস্থার ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে। কারণ রপ্তানির ব্যাপারটা হচ্ছে আন্তর্জাতিক বাজারের সাথে সম্পৃক্ততা আছে। আন্তর্জাতিক বাজারের সাথে সম্পৃক্ততা থাকাতে এই যে ডোনাল্ড ট্রাম্পের ইলেকশনের পরে এই যে বাজারে একরকম অস্থিরতা আছে, যেটা হচ্ছে বিশেষ করে চায়নার যে প্রেশার, চায়নার উপরে যে প্রেশারটা রয়ে গেছে এবং ট্যারিফ ব্যারিয়ার যেগুলো আসাতে বাংলাদেশ এটার একটা অ্যাডভান্টেজ পাওয়াতে রপ্তানিটা কিছুটা বেড়েছে ইউরোপ এবং আমেরিকাতে, দু জায়গাতেই। এবং এই সাপ্লাই চেনে আমরা কন্ট্রিবিউট করতে পারছি, অতীতে পেরেছি, এটাই এটার প্রমাণ হিসাবে এসছে। ফলে ব্যবসা বর্তমানে আশা করছি ক্রমান্বয়ে ভালোর দিকে যাবে, তবে চ্যালেঞ্জ তো আছে। জি, চ্যালেঞ্জ কি কি সেটা যদি একটু বলতেন আর কি। এক নম্বর চ্যালেঞ্জ আপনি যদি বলেন, সেটা হচ্ছে অস্থিরতা। একটা রাজনৈতিক অস্থিরতা আছে। আমরা তো আর ব্যবসায়ী কমিউনিটি, আমরা কিন্তু কেউ রাজনীতিবিদ না। ফলে আমরা যেটা বুঝি যে রাজনীতিক ভাবে এটা মানে অস্থিরতা যাতে না থাকে, এক। নিরাপত্তা এবং নিরাপদভাবে আমাদের শ্রমিকরা যাতে কাজে যেতে পারে, কাজ করতে পারে, ম্যানুফ্যাকচারিং করতে পারে, আমরা যাতে সাপ্লাই চেইনটাকে ম্যানেজ করতে পারি, এটা কিন্তু একটা সাংঘাতিক ইম্পর্টেন্ট। পোর্ট যাতে বন্ধ না থাকে, পোর্ট এবং রাস্তাঘাট যাতে প্রত্যেকটা পরিবহন যাতে সচল থাকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এক্ষেত্রে আমরা তো অচল অবস্থা দেখি নাই এখনো। আপনি কি মানে প্রেডিকশন করছেন ভবিষ্যতে এরকম কোনো সিচুয়েশন আসতে পারে? কারণ আমরা তো আসলে সচলই দেখছি সবকিছু। আপনি ধরেন যদি এই গাজীপুর এলাকাতে দেখেন, প্রায়শই একটা অস্থিরতা আসছে, আচ্ছা, আনএক্সপেক্টেড। এই আনএক্সপেক্টেড জিনিসগুলো কিন্তু আমাদের এবং আমাদের যারা বায়ার আছে তাদের জন্য একটা সারপ্রাইজ হিসাবে আসে, যেটা আমরা চাই না আসুক। আসলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আগামী বছর এই আজকের অস্থিরতার এফেক্টটা কিন্তু আগামী বছর এসে পড়বে। অর্ডার কমে যাবে, মানে যারা বায়ার তাদের কনফিডেন্স কমে যাবে। এই জিনিসটা যাতে না যায়, এই অস্থিরতা থেকে বেরিয়ে আসতে চাই। দ্বিতীয়ত যে ব্যাংকিং সেক্টরের যে অস্থিরতা, ব্যাংকিং সেক্টরের অস্থিরতা কিন্তু এখনো বের হয়নি এখান থেকে। যে এক্ষেত্রে হুমায়ুন রশিদ ভাই, আপনাকে ব্যাংকিং সেক্টর নিয়ে যেহেতু বলছেন, ব্যাংকিং খাতে তারল্য প্রবাহ কি ঠিকঠাক আছে কিনা, আপনারা ব্যবসায়ীরা যখন লোন চাচ্ছেন লোন পাচ্ছেন কিনা, সুদের হার তো আগে জায়গায় আছে, ইনফ্লেশনের কোনো অগ্রগতি হয়নি, তাহলে এই পুরো সার্বিক বিষয়টা যদি আপনি একটু বলতেন ব্যাংকিং খাতের। নতুন করে ইনভেস্টমেন্ট আসছে না, কারণ হচ্ছে ব্যাংকের কাছে টাকা নেই। দ্বিতীয়ত তাদের অ্যাপেটাইট নাই, তারা চাচ্ছে না যে নতুন করে কিছু ইনভেস্টমেন্ট করতে। এক। দুই নম্বর হচ্ছে যে নতুন করে যদি কেউ ইনোভেট করে কোনো কিছু মানে নতুন ভাবে করতে চায়, নতুন কিছু ইনোভেট করতে চায়, নতুন কোনো ইনভেস্টমেন্ট করতে চায়, সেটা ম্যানুফ্যাকচারিং সেক্টর হোক কিংবা সার্ভিস সেক্টরে হোক, এখন এই ব্যাংকিং সেক্টরে কোনো রকম ওইরকম ইন্সপায়ার্ড না, তারা তাদের অ্যাপেটাইট না থাকাতে
এবং তাদের পুঁজির স্বল্পতা থাকাতে তারা কিন্তু কেউ এগিয়ে আসছে না। ব্যাংকিং সেক্টরে একটা ক্রাইসিস রয়ে গেছে, অনেকগুলা চ্যালেঞ্জিং ব্যাংক রয়ে গেছে, সাথে সাথে অনেকগুলা এই যে ব্যবসায়ী কমিউনিটি যারা আছেন, যারা উদ্যোক্তা, হুম। আপনি তাদেরকে যদি দেখেন যে তারা কোভিডের সময় বাংলাদেশের ব্যবসাটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে ম্যানেজ করেছে, কর্মকর্তা কর্মচারীদের বেতন দিয়েছে এক, এরপরে গ্লোবাল সাপ্লাই চেনের একটা বড় এফেক্ট আসছে, সেটাকে কিন্তু তারা অ্যাড্রেস করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছে। এর পরবর্তীতে যে ডলারের যে ইম্প্যাক্ট আসছে সেটা জি। কিন্তু কোনো কোনো ব্যবসায়ীর পক্ষে, মেজরিটি ব্যবসায়ীর পক্ষে নিয়ে যাওয়া সম্ভব হয় নাই। এটা জি। ব্যাংকের জন্য একটা চ্যালেঞ্জ। তো জি, ব্যাংকরা বেশ হুমায়ুন রশিদ স্ট্রং ভাই, করছে। এক্ষেত্রে আরেকটু চ্যালেঞ্জের কথা যেহেতু বলছেন, আপনি জানেন যে গ্যাসের দাম বৃদ্ধি করার প্রস্তাব দিয়েছে, অর্থাৎ জ্বালানি এবং বিদ্যুতের দাম বৃদ্ধির যে একটি শঙ্কা রয়েছে সেটি ব্যবসায়ীকে বাধাগ্রস্ত করবে কিনা? করবে, কারণ আমার তো একটা কস্ট সেন্টার আছে, জি। আমি কতটুকু নিতে পারবো। আমি ধরেন যদি আমি গার্মেন্টস এক্সপোর্টার হই, আমি কিন্তু প্রথমে বছরের শুরুতেই আমি আমার একটা প্রাইস ক্যালকুলেট করে দিয়ে দিয়েছি বায়ারের কাছে। এখন সেই প্রাইসিংটা যদি 5% যদি আসে, মানে এনার্জি কম্পোনেন্টস, ওই 5% এর উপরে যদি আবার 2.5% অ্যাডেড হয়, 30 টাকার গ্যাস যদি 75 টাকা হয়ে যায়, তাহলে কিন্তু কোনো উদ্যোক্তার পক্ষে এই প্রতিষ্ঠান চালানো অত সহজ জি। হবে না। জি। ফলে একটা সহনশীল পর্যায়ে গ্যাস, বিদ্যুৎ, এটা নিশ্চয়তা করতে হবে, সরবরাহ নিশ্চয়তাটা প্রথমে করতে হবে, জি। তারপরে হচ্ছে প্রাইসিং। জি। আপনার প্রাইসিংটা কিন্তু বাড়ানো যেতে পারে কতটুকু, যতটুকু সহনশীল পর্যায়ে পড়ে। এর জন্য ভোক্তাদের সাথে একটা আলোচনার প্রয়োজন আছে বলে আমি মনে জি, করি। আশা করি যে এই আলোচনা শীঘ্রই হবে। আমরা আরো অন্যান্য বিষয় নিয়ে বিরতির পরে আমরা ইন্টারন্যাশনাল বিজনেস নিয়ে আলোচনা করব, যে বিশ্বের অন্যান্য দেশের সাথে আমাদের সম্পর্ক কেমন রয়েছে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21শে বিজনেসে। দর্শক, বিরতির আগে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে কথা বলছিলাম ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFB এর সাবেক প্রেসিডেন্ট হুমায়ুন রশিদের সঙ্গে। প্রিয় দর্শক, 21শে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবারও ফিরছি আলোচনায়। হুমায়ুন রশিদ ভাই, আপনি যেটা বলছিলেন যে আসলে ডোনাল্ড ট্রাম্প যখন চীনের উপর শুল্ক আরোপ করেছে, আগে ছিল 10%, পর আরও 10% বাড়িয়েছে, তারপরে বাংলাদেশের কিছুটা ভালো প্রভাব দেখা যাচ্ছে, যার প্রভাব আমরা দেখেছি এক্সপোর্টের ক্ষেত্রে। এক্ষেত্রে আর ভবিষ্যতে প্রভাব পড়বে কিনা, চীনের বাজার বাংলাদেশ দখল করে ফেলবে কিনা, এর সাথে আমি যুক্ত করতে যাই 26শে মার্চ প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছে, সেক্ষেত্রে কি বাণিজ্যের নতুন দুয়ার উন্মুক্ত হবে কিনা? আমি খুব আশাবাদী। এই কারণে যে চীনের সানসেট ইন্ডাস্ট্রিজ গুলো কিন্তু অলরেডি অন দ্য প্রসেস অফ রিলোকেশনস। যেটা আচ্ছা। ছিল ভিয়েতনাম একটা জায়গা যেখানে রিলোকেশনস এর একটা প্রথম হাব ছিল, কিংবা মিয়ানমার, এই দুটা দেশই পলিটিক্যাল একটা চ্যালেঞ্জ হয়ে গেছে চীনের জন্য, এবং আচ্ছা। তাদের জিও পলিটিক্যাল একটা রিলেশনসে ফাটা আছে। সেই সুযোগটা বাংলাদেশ নেওয়ার কিন্তু একটা বড় সুযোগ এখনই। আমার কাছে মনে হয় প্রধান উপদেষ্টা যখন যাবেন তখন নিশ্চয়ই ব্যাপারগুলোতে আলোচনা করবেন, বিশেষ করে যাতে চীনের ব্যবসা বাংলাদেশে প্রসার যদি ঘটে, তাহলে বাংলাদেশের ব্যবসা যাতে চীনে ঘটে। জি। মানে বাংলাদেশে থেকে যে বিবিধ পণ্য যদি আমরা রপ্তানি করতে পারি, আমাদের সার্ভিস সেক্টরগুলোকে যদি আমরা রপ্তানি করতে পারি, এটার ব্যাপারে কিন্তু আলোচনা আসা উচিত। যদিও কোনো বায়োল্যাটারাল কোনো কন্ট্রাক্ট হবে না। আচ্ছা, শুধু কেন কেন বায়োলেটারাল হবে না ভাই? কারণ এবার এবার এই ভিজিটে আমার যেটা ধারণা সেটা হচ্ছে সরকারি আলোচনা হবে, যেগুলা চ্যালেঞ্জ আছে, বিশেষ করে চায়না যেটা যেটা চাবে সেটা হচ্ছে বাংলাদেশে যে ভবিষ্যতে ইনফ্রাস্ট্রাকচার এবং এনার্জি সেক্টর গুলাতে যদি ইনভেস্ট করতে পারে, সেই দ্বারটা উন্মোচনের জন্য চায়না আরো বেশি তারা ফোকাস করবে। আচ্ছা। এই জায়গাটা যাতে চায়নার জন্য আমাদের দ্বার মানে উন্মোচন না হয়, আমাদের জন্য যাতে চায়নার দ্বার উন্মোচন হয়। জি। সিমিলারলি আমার কাছে মনে হয় চায়না এবং ভারত এখন অন্যতম বা পৃথিবীর বৃহৎ বাজার, যেখানে আমাদের পণ্য আমাদের সার্ভিস আমরা আরো বেশি কিভাবে রপ্তানি করতে পারি সেটাকে দেখা দরকার। যদি
ডোনাল্ড ট্রাম্প এখনো বাংলাদেশের উপরে ওইভাবে কোনো ট্যারিফ ইম্পোজ করে নাই। যদি করে কোনো সময়, তাহলে আমেরিকান বাজারটাকে আমাদেরকে ডাইভার্সিফাই করতে হবে। জি ইউরোপিয়ান বাজার আস্তে জি আস্তে ক্রমান্বয়ে একটা ইকোনমিক চ্যালেঞ্জ আছে। এই জায়গাটাতে আমাদেরকে অ্যাড্রেস করতে হলে আমাদের আরো নতুন নতুন বাজার খুঁজতে হবে, জি নতুন 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 পণ্য আবিষ্কার করতে হবে, নতুন নতুন সার্ভিসেস আবিষ্কার করতে হবে। এই জি জিনিসগুলো যদি আমরা আরো রপ্তানি বাড়াতে চাই, শুধু আরএনজি সেক্টর কেন, আমরা যা সেলাই করতে পারি পৃথিবীতে, যা সেলাই হয়, গাড়ির সিট বলেন, ট্রেনের সিট বলেন, কিংবা যা কিছুই বলেন না কেন, যেটাই সেলাই হয়, সেই জিনিসটা কিন্তু বাংলাদেশে কুড বি এ গুড ডেস্টিনেশনস। কারণ বাংলাদেশে এই ধরনের কালচারে বাংলাদেশের শ্রমিকরা অভ্যস্ত, সাপ্লাই চেন এটার সাথে ফিট ইন করে। এরপরেও জি বাংলাদেশে অনেক আগামী 10 বছর, 15 বছর, 20 বছর এর জন্য কর্মযোগ্য লোক পাওয়া যাবে, এবং শিল্প ক্রমান্বয়ে আরো বেশি অটোমেশন হবে এবং উন্নতি হবে বলে আমার জি বিশ্বাস। হুমায়ুন রশিদ ভাই, এক্ষেত্রে আমি একটু বলতে যাচ্ছি যে আপনি যে সিউইং বললেন যে সেলাই রিলেটেড যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, তাছাড়া আপনি জানেন যে বাংলাদেশের লেবার অনেকখানি যে সস্তা অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশের তুলনায়। এক্সিস্টিং যে পণ্যগুলো রয়েছে, ভবিষ্যতে নতুন পণ্যের কথা আমরা বাদ দিলাম, বর্তমান যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলোকে লুক্রেটিভ করা যায় কিনা চীনের বাজারের জন্য, যেহেতু আমরা চীন সফরে যাচ্ছে, সেক্ষেত্রে ব্র্যান্ডিং করা যায় কিনা? আমাদের এই জায়গাটা অত্যন্ত বড় দুর্বলতা, আমাদের বাংলাদেশ ব্র্যান্ড বলে ব্র্যান্ডিংটা খুব একটা কোনো সময় প্রায়োরিটাইজড হয় নাই। আমাদের এখন সময় আসছে, আমার দৃঢ় বিশ্বাস এই সরকার, এই যারা ক্ষমতায় আছেন, ওনারা কিন্তু চেষ্টা করছেন বাংলাদেশকে ব্র্যান্ডিং করার জন্য। ও খুব শীঘ্রই একটা সামিট হবে এপ্রিল মাসের 7-8 তারিখে খুব সম্ভবত। জি, এই এলন মাস্ক আসছেন না তাই তো ওই সামিটে, যেটা আমি শুনলাম? যতটুকু জানি মানে আসছেন না, কিন্তু অবশ্যই উনার যে সমর্থন আছে একটা, এটা আমার মনে হয় পাওয়া যাবে। সেটা হচ্ছে যে তাহলে কিন্তু সার্ভিস সেক্টরটা অন্যভাবে ঘুরে ঘুরে দাঁড়াবার আমার বিশ্বাস আছে। এক। জি 2 নম্বর হচ্ছে যে এই ধরনের আমাদেরকে চায়নার কাছে যে আমাদের বলতে হবে যে তোমরা আমাদের দেশে আসো, ইনভেস্টমেন্ট করার জন্য আসো। জি আমাদের দেশে যদি আসো, তাহলে আমাদের দেশে যে অপরচুনিটিটা আছে, যে বাজার আছে এবং যে ইনফ্রাস্ট্রাকচার আছে, এটা হয়তো তোমাদের দেশের মতো না, কিন্তু আগামীতে তোমাদের দেশের মতন হবে বলে আমাদের বিশ্বাস। জি এবং আমরাও সেটা বিশ্বাস করি। মার্কেটিংটা এই জি আমরাও মার্কেটিংটা সেটা আশা করি। জি হুমায়ুন রশিদ ভাই, এবং এই ক্ষেত্রে উইন উইন সিচুয়েশন হবে। চীন যেরকম বাংলাদেশে সুযোগ তৈরি করবে, আমরাও চীনে সুযোগ তৈরি করতে পারবো। আশা করি ভবিষ্যতে আরও অনেক দুয়ার উন্মোচন হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি এবং এর নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFB এর সাবেক প্রেসিডেন্ট হুমায়ুন রশিদ। এবার নিচ্ছে একটা বিরতি। দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21শে সঙ্গেই থাকুন।